নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের সংসদে প্রায় একটা সপ্তাহ হয়ে গেল উইন্টার সেশন শুরু হয়েছে এবং উইন্টার সেশনে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য আলোচনা বলতে গেলে একদিন গোটা দিন 10 ঘন্টা ব্যাপী বন্দে মাতরম, তার 150 বছর, সেটাকে নিয়ে আলোচনা এবং তার পরবর্তী এসআইআর সংক্রান্ত আলোচনা। যদিও এসআইআর সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে অমিত শাহ তিনি তার মতন বলে গিয়েছেন, রাহুল গান্ধীর কোনো কথারই উত্তর দেননি। তবুও বন্দে মাতরম সংক্রান্ত আলোচনায় বিভিন্ন মানুষজন বিভিন্ন কথাবার্তা বলেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন, তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, বহু কিছু আপনাদের দেখিয়েছি। কিন্তু সারা সপ্তাহের শেষে আজ রোববার আপনাদেরকে একটা ক্লিপিং দেখাবো, একটা ভিডিও দেখাবো এবং সেই ভিডিওটাতে আপনারা দেখুন, সেটা অস্বীকার করার জায়গা নেই যে মহুয়া মৈত্র তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে বন্দে মাতরম, সেই বন্দে মাতরমের প্রত্যেকটা পংক্তি ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে তার যেভাবে ব্যাখ্যা করেছে এবং ব্যাখ্যা করার মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে রাজনৈতিকভাবে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার কোনো তুলনা হয় না। আপনারা দেখুন, আমরা এই জন্যই বারংবার বলি যে প্রতিবার সংসদ চলাকালীন আমরা আপনাদের সামনে প্রতি মুহূর্তের আপডেট হাজির করব এবং অবশ্যই আপনাদের কেন এটা দেখা জরুরি, তার কারণ দেশের সাংসদরা, কৃষ্ণনগরের মানুষরা ভোট দিয়ে মহুয়া মৈত্রকে পাঠিয়েছেন, তার পারফরমেন্সটা কি সেটা জানা দরকার। মহুয়া মৈত্র কিভাবে তার পারফরমেন্সটাকে প্রজেক্ট করছেন, বিজেপি বিরোধিতায় মত্ত থাকছেন, সেটা কি শুধুমাত্রই কিছু ফাঁপা আওয়াজের মাধ্যমে, নাকি একদম টু দা পয়েন্ট কথা বলে, অর্থাৎ বন্দে মাতরম নিয়ে কথা। বন্দে মাতরমের ক্ষেত্রে বহু সাংসদ কি বলছেন যে আরএসএস এর কি ভূমিকা ছিল বন্দে মাতরমের ক্ষেত্রে, বন্দে মাতরম মুখে উচ্চারণ করে কতজন আরএসএস পন্থী মানুষ তারা জেলে গিয়েছেন, এই ধরনের প্রশ্ন তুলছেন অনেকে ইতিহাসকে টেনে ধরে। কিন্তু মহুয়া মৈত্রর আঙ্গিকটা একদম অন্য। মহুয়া মৈত্র বলছেন, সুজলাং সুফলাং বলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরং বন্দে মাতরং। এই প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পংক্তির প্রত্যেকটা শব্দকে কিভাবে অপব্যবহার করছে ভারতীয় জনতা পার্টির সরকার এই মুহূর্তে দেশ জুড়ে, সেটাকে ব্যাখ্যা করেছেন মহুয়া মৈত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং তার মাঝখানেই আপনারা দেখতে পাবেন তিনি বলছেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যে আপনার পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী তিনি এক সময় বলেছিলেন যে দেশের নেতা রাজধর্ম পালন করা উচিত, এবং সেটা কোথাও গিয়ে আরো একবার মনে করিয়ে দিচ্ছেন তিনি এই বন্দে মাতরম ডিবেটে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দুরন্ত বক্তব্য, আমাদের কিচ্ছু বলার দরকার নেই, শুধুমাত্র বক্তব্যটা শুনে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সুজলাং সুফলাং বলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। What do we have here? What have you done on your watch? Sujalang, beautiful abundant water. Over 70% of India's surface water is undrinkable today. India ranks 120 out of 122 countries in the Water Quality Index. 21 major cities, including Delhi and Bangalore, are expected to deplete their groundwater reserves by 2030. And yet, in the face of this data, the government is cutting the Jal Jeevan Mission money to all the states. Bengal itself is owed 3,000 crores in Jal Jeevan Mission money. This is what you are doing for Sujalang. Malayaja Shitalang, the cool, fresh air. This is a joke. The AQI in the national capital today is between 800 and 1,000 routinely. Our children are choking. The elderly are dying. You know what the centre's done? The centre has exempted 78% of thermal power plants from installing key anti-polluting systems. The Environment Ministry has spent less than 1% of its 858 crore pollution fund in 24-25. Fossil fuel driven pollution claims 1.72 million lives in India, and premature mortality due to outdoor air pollution costs India 339 billion US dollars. That's 9.5% of our GDP. That's what we are doing for Malayaja Shitala. Shoshya Shamalam, the blessed fertility of the soil. What's the government done? The Ministry of Agriculture and Farmers Welfare saw a reduction in its budget of 2.5% this year. Pradhan Mantri Fasal Bima Yojana, meant for the poorest of farmers, suffered a cut of 3,600 crores. It is estimated that 37% of India's land is affected by degradation. 2/3 of soil samples collected from India are deficient in nitrogen, phosphorus and potassium, and 85% contain too little carbon for functioning soil systems. Shuhashining, Shumoduro Bhashining, sweet smile, sweet in speech.
You, the ruling party, with your hate speech, routinely call for violence against Muslims and minorities. For calls from genocide in Haridwar to open threats in rallies, you use terms like vote bank, infiltrators, Ghuspetia, those with more children as dog whistles. You impose Hindi on us. You call Bangla a Bangladeshi language. You have unleashed the worst kind of linguistic terrorism on all of us, where people are scared to speak their mother tongue in the streets of Delhi, in the streets of Gurgaon. There is no Shumadhura Bhashaning in today's BJP. Shukhodang, Borodang, Matarang, give us happiness. Today, an arbitrary, hurried exercise of your design is making the Election Commission force such work pressure that BLOs are committing suicide. And what does the Election Commission say to us? They say, oh, it's in the line of duty. They should be happy doing it. India is ranking 118 out of 147 countries in the 2025 World Happiness Report. To be a minority in India today is to be perpetually suspect, perpetually second class, and perpetually subordinate. Far from feeling happy, minorities are fearing the state instead of feeling protected by it. Tumi Vidya, Tumi Dharmo. Let's talk about Vidya first. Under this government, outlay for education is still at an abysmal 3.8%, far below the 6% envisaged by the NEP and far below other developed nations. Grant in aid for the All India Council of Technical Education has dropped nearly 61% in the last 2 years. The UGC's budget has been slashed by 47%. Let's take one example, Delhi University. The University of Delhi is grappling with a fund gap of 250 crores in this financial year. It needs 544 crores. The UGC has allocated just 313 crores. Tumi Vidya? Doesn't seem so. Now we come to Tumi Dharmo. When Rishi Aurobindo translated the verses of Vande Mataram into English in Karma Yogi in 1909, he translated dharma as conduct, not religion. Here was the root of the difference between a communalistic and a nationalistic interpretation and the political use of Vande Mataram as a song, as a war cry. It's not a communalistic interpretation. It is a nationalistic interpretation, and Rishi Bonkim's hymn Dharma signifies conduct. And for a ruling party, for a prime minister, it should not just be Dharma, it should be Raj Dharma. I cannot help but remind this House of the late Prime Minister Atal Bihari Vajpayee, who in March 2002, when asked what a certain chief minister ought to do, famously said, Raj Dharm ka palan kare. Raj Dharm, Raja ke liye, Shasak ke liye. प्रजा प्रजा में भेद नहीं हो सकता, ना जन्म के आधार पे, ना जाति के आधार पर, ना संप्रदाय के आधार पर. Hand on heart, tell this House, is the government fulfilling its dharma? No. Bahute tumi ma shakti, hriday tumi ma bhakti. Rishi Bonkim said, faith should be in your heart and strength should be in your arms. This government instead has moved faith into its arms. You have made Bahute Bhakti with your brute force, with your majority, and you're bulldozing your way into the national secular fabric. And your heart is weak because our enemies are striking again and again. And yet we are letting a president of a third country proudly proclaim over and over again that he blackmailed India into accepting a ceasefire. Omolang Otulang, without a stain, without compare. Where has the government brought us today? Let me compare across some major global indices since 2014. The UN's report says inequality reduces India's Human Development Index by 31%, one of the highest losses in the region. The World Press Freedom Index, India fell from 140 in 2014 to 141 today. On the World Economic Forum's Global Gender Gap Index, India went from 114 in 2014 to 131 today. Most important, on the Global Hunger Index, which measures child malnutrition, India used to rank 55 out of 76 in 2014. Today, it ranks 102 out of 123. So we are certainly not without stain. And let me for once and for all debunk the ruling party's false claim that a truncated song is always an insult. Jana Gana Mana was originally written as a Brahmo hymn in 1911 and consisted of 5 stanzas. It was called Bharato Bhaggo Vidhata. Remember that the Brahmo Samaj was formed by Raja Ram Mohan Roy. And this is the same Raja Ram Mohan Roy that the Madhya Pradesh Higher Education Minister Inder Singh Parmar called a British agent, a dalal, working for religious conversion. If your party's man is calling Raja Ram Mohan Roy a dalal, I wonder what kind of higher education he can be responsible for. Jana Gana Mana is also a truncated song. Of the 5 stanzas, only the first stanza is sung as a national anthem. The second stanza says, Oho roho tumi aubhan, avo aubhan prochari to shunito abo udaro bani.
Hindu, Bauddha, Sikh, Jain, Parashik, Musalman or Christiani. This means something relatively simple. Tagore addresses Bharat Bhagya Vidhata, the maker of India's destiny. And here is a verse whose restoration would meet a strong symbol, a strong gesture against divisiveness. But you're not bringing a resolution to bring that in. You're talking about what religious context you can view Vande Mataram in. And this is where you've made the biggest mistake, Mr. Prime Minister. You ignited this entire debate as a distraction to take away from your government's failings, which I've demonstrated using the song's lyrics as a key.